সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি হঠাৎ করে এই প্রোগ্রামটি যে কথা বলছি, এটা মনে হলো যে কিছু কথা বলা খুব জরুরি, খুবই জরুরি। সেটা হচ্ছে যে অনেকে আমরা ঝিমিয়ে পড়ছি, বা অনেকেই কি হচ্ছে বাড়িতে থাকতে বা বাড়িতে কি পড়বো বুঝতেছি না, বা সামনে কি কি চাকরি পরীক্ষা হবে, বা আসলে কিসের জন্য পড়বো, কখন পড়বো, এগুলো অনেকেই বুঝতেছি না। এরকম ক্ষেত্রে অনেকেই হয়তো একটু একটু ফ্রাস্ট্রেশনে ভুগতেছে। তাদের জন্য আমার কয়েকটা পরামর্শ যেগুলো হয়তো কাজে লাগবে। ঠিক আছে, তো আমি মোবাইলের চার্জ বোধহয় বেশি নাই, একটু পরে বন্ধ হয়ে যেতে পারে। কম সময়ের মধ্যে আমি কিছু কথা বলে শেষ করে দিই। যারা লাইভে যুক্ত হবে পরবর্তী সময়, বা যারা পরবর্তী ভিডিওটা দেখে নিবে, তারা এইগুলো কাজে লাগবে। তো আমি দুটো বিষয় বলবো। একটা হচ্ছে যে এই মুহূর্তে আমি দেখলাম, আমি জিজ্ঞেস করছিলাম, আমাদের অফিসকে জিজ্ঞেস করলাম যে কতগুলো বিজ্ঞাপন এই মুহূর্তে আছে যেগুলোর পরীক্ষা সামনে দিতে হবে। তো আমি দেখলাম যে এখানে প্রায় 1462টা পদের বিজ্ঞাপন আছে। 1462টা পদের বিজ্ঞাপন আছে। আর এই পদগুলো তো আছেই, এর সাথে 47তম বিশেষ পরীক্ষার তো সামনেই, 47তম বিশেষ পরীক্ষার সামনে। সেটা কখন হবে, বিশেষ পরীক্ষা কখন হবে? এখনো আবেদন ফর্মের 47তম বিশেষ পরীক্ষার আবেদন ফর্ম যে জমা দিবে, এটার জন্য এখনো সময় আছে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। 1,70,000-এর মতো মাত্র আবেদন করছে 47তম বিশেষ পরীক্ষায়। তার মানে এই যে এখানে আবেদনটা 1,70,000 হচ্ছে কি জন্য? কারণ এটা 5 লাখ পর্যন্ত পরীক্ষা দিত, এখন 1,70,000 পরীক্ষা দিচ্ছে। তো নিশ্চয়ই কোনো হতাশা কাজ করতেছে, কোনো ফ্রাস্ট্রেশন কাজ করতেছে। তো এইখানে আমার এই কথাগুলো বলার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কি হয়, যে আমাদের যারা এই যে 26 লাখের মতো বেকার বলা হয়, যে 26 লাখ বেকার আছে বা চাকরিহীন আছে, তো 26 লাখের সাথে তো আরো যোগ হবে, প্রতিযোগ হবে, তো বেকার সংখ্যা তো বাড়বে। আমরা যদি এই বসে থাকি, বাড়িতে যদি পড়াশোনা না করি, এখন যদি পড়াশোনা না করি, এই যে চাকরির বিজ্ঞাপনগুলো হচ্ছে, সামনে তো কত বিজ্ঞাপন হবে। যদি পড়াশোনা না করি তাহলে সামনে বড় একটা সমস্যায় পড়বো। তো ওই ক্ষেত্রে কি এখন করণীয়, আমি কয়েকটা কথা বলে দেই। এই বিষয়টা কাজে লাগবে ইনশাল্লাহ। অনেকে সালাম দিচ্ছে, সালামগুলো উত্তর দিতে গেলে অনেক সময় আমি একবারে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। এবং আমার এই যে বন্ধুরা, যারা প্রিয় মুখ, অনেক প্রিয় মুখ দেখতে পাচ্ছি আমি, যারা যুক্ত হচ্ছে। এইখানে প্রথম একটা কথা বলি, একটা হচ্ছে যে এই যে চাকরির যে নিয়োগ বিজ্ঞাপন, আমি একেবারে বেশ কয়েকটা বিজ্ঞাপন বলে দিই, তারপরে কথা বলি। 1 নম্বর হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞাপন। এখানে 114টা পদ আছে। এটা আবেদন শুরু হয়েছে 11 ফেব্রুয়ারি থেকে, আর আবেদন শেষ হচ্ছে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ কালকে আবেদন শেষ সময়। এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, 114টা পোস্টে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এখানে পোস্ট আছে 10টি। এটার 26 জানুয়ারি আবেদন শুরু হয়েছিল, 25 ফেব্রুয়ারি এটা আবেদন শেষ, অর্থাৎ এখনো সময় আছে। ঠিক আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে 17টা পোস্টে আবেদন আছে। এটা 29 জানুয়ারি আবেদন শুরু হয়েছিল, আবেদন শেষ 27 ফেব্রুয়ারি, এখনো সময় আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে আছে, প্রাণী সম্পদ অধিদপ্তর এতগুলো পোস্ট, 638টা পদ। প্রাণী সম্পদ অধিদপ্তরে 638টা পদে সার্কুলার আছে। এটা আবেদন শুরু হয়েছে এই যে 11 ফেব্রুয়ারি থেকে, এটা 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, আবেদনের সময় আছে। পোস্ট মাস্টার জেনারেল হচ্ছে 255টা পোস্ট, পোস্ট মাস্টার জেনারেল, এখানে 255টা পোস্ট। 13 ফেব্রুয়ারি আবেদন শুরু হয়েছে, আবেদন শেষ হবে 9 মার্চ, মেলা দিন সময় আছে। 255টা পোস্ট। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এখানে আবেদনের জন্য 27টি পদ আছে। আবেদন শুরু হয়েছে 13 তারিখ থেকে, 13 ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, 12 মার্চে শেষ হবে। কতদিন, এখন সময় আছে মেলা। স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য বিভাগে এইটা 47টা পদে বিজ্ঞাপন হয়েছে। এই 16 ফেব্রুয়ারি এটা আবেদন শুরু হয়েছে, আর 15 মার্চ আবেদন শেষ হবে। 1 মাস সময়, আবেদন করার সময় কতদিন বাকি আছে এখন। তারপর অর্থ মন্ত্রণালয়ে 134টা পদে আবেদন হয়েছে, আবেদন করা যাবে। এইটার 19 ফেব্রুয়ারি আবেদন, এই যে 19 ফেব্রুয়ারি আচ্ছা, এইটা অর্থ মন্ত্রণালয় এটা আজকেই এটা বিজ্ঞাপনটা দিয়েছে, এবং 16 মার্চে আবেদন শেষ সময়। 134টা পদ অর্থ মন্ত্রণালয়, সুন্দর সুন্দর চাকরি। এটা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, এখানে 220টা পদ, 220টার মধ্যে থেকে আবেদন শুরু হয়েছে 16 ফেব্রুয়ারি থেকে, আর এটা শেষ হবে 17 মার্চ, মেলা দিন সময় আছে আবেদনপত্র জমা দেওয়ার। বস্ত্র পাট মন্ত্রণালয়, এইখানে 18টা পদের আবেদন হয়েছে 17 ফেব্রুয়ারি, 2 দিন আগে, এটা শেষ হবে 18 মার্চ, 1 মাস সময়। মোট 1462টা পদের কথা আমি বললাম, যেগুলো একেবারে এই যে জানুয়ারির শেষ সময় থেকে ফেব্রুয়ারির মধ্যে সার্কুলার হয়েছে। আগের চাকরির পরীক্ষাগুলো তো আছে। তাহলে এই চাকরি পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে এখন থেকে
4 মাস, 5 মাস, 6 মাস পরে হবে। তো এখন যদি মানে কি হয় যে পড়াশোনা না করি আমরা বা পড়াশোনা না হয়, তাহলে যেটা হবে যে এই চাকরিগুলোতে ভালো হবে না, পরীক্ষা ভালো হবে না, আর একজন ভালো করবে, নিজে চাকরি হবে না। আর নিজের যদি একটা ক্যারিয়ারের কথা চিন্তা করি, তাহলে যেহেতু আমাদের কি হয় যে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে কি হয়, নিজের ব্যবসা করব, সেই ব্যবসাটা হয়তো ভালো করতে পারি না, একটা অন্য কাজ করব সেটাও ভালো পারি না। তো আমাদের কি হয় যে চাকরিটা হচ্ছে আমাদের প্রধান একটা লক্ষ্য হয়ে যায়। তো যদি প্রধান লক্ষ্যই হোক আর নাই হোক, 30 বছর বা 32 বছর চাকরির জন্য যে কয়দিন সময় আছে, এই কয়দিন তো আমার কাজে লাগাইতে হবে, ভালো করে কাজে লাগাইতে, তাই না? সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। তো আমার আজকের কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাড়িতে নিজে পড়তে হবে, নিজে পড়ার যে ব্যবস্থাটা, এটার একটা ইয়া করতে হবে। কারণ কি, যে যদি এখন না পড়ি তাহলে পরবর্তী সমস্যা হবে, পরবর্তী সময় কিন্তু এটা পারবো না। এই যে একজন বলছে ব্যাংকেও সার্কুলার হয়েছে, হ্যাঁ ব্যাংকেও তো সার্কুলার, সমন্বিত ব্যাংকে তো প্রায় অনেকগুলো পদ, সমন্বিত ব্যাংকের সার্কুলারে আমি দেখলাম প্রায় অনেক, কত 7,000-এর মতো না কত পোস্ট আছে। তো এই যে ব্যাংকের চাকরি তো আরো একটু সহজ, একটু কষ্ট করে বা একটু টেকনিক্যালি পড়লে কিন্তু ব্যাংকের চাকরিটা হয়ে যায়। ব্যাংকের চাকরি খুব বেশি কঠিন কিছু না। কিছু জায়গা, যে জায়গাগুলোতে ব্যাংকের মধ্যে একটু আলাদা করে পড়তে হয়, বিশেষ করে ইংরেজি আর ম্যাথটা ইংলিশ ভাষণে করতে হয়। আর কিছু কাজ আছে যে কাজগুলো করলে ব্যাংকের চাকরিটা সহজেই পারা যায়। তো যদি পড়াশোনা বাসায় আমি করি, তাহলে চাকরি না হওয়ার কিছু নাই। সমস্যা হচ্ছে যে পড়াশোনাটা বেশিরভাগই পড়াশোনাটা করে না। আর এই ক্ষেত্রে আর একটা জিনিস বলি, যেমন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি আমি, এটা নন ক্যাডার পদে, পিএইচসির যে নন ক্যাডার পদে আবেদন সার্কুলার হয়, এই যে কানুনগো পোস্ট, মানে উপসহকারী সেটেলমেন্ট অফিসার। তো উপসহকারী সেটেলমেন্ট অফিসার এই চাকরির যে মানে এই চাকরির যে গুরুত্ব, এটা তো অবশ্যই গুরুত্ব আছে। ভূমি মন্ত্রণালয়ের চাকরি, ফিল্ডে চাকরি করা যাবে, মানে সেটেলমেন্ট অফিসার তো বুঝছি, তাই না? তো এটা হচ্ছে 278টা পদ চাকরির একটা বিজ্ঞাপন হয়েছে নন ক্যাডার একটা পদে, অর্থাৎ এটা হচ্ছে 10ম গ্রেডের একটা চাকরি। আচ্ছা, আরো যেগুলো নন ক্যাডার পদে চাকরি আবেদন হচ্ছে, একটা যে পরিদর্শক হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পদে, সাংঘাতিক ভালো চাকরি, 36টা পদ, পিএইচসি পরীক্ষা নেবে, একদম ফেয়ার পরীক্ষা। প্রশাসনিক কর্মকর্তা 8 জন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, মানে এওপিও যে পদগুলো আছে, এগুলো পদগুলো আমার অনেক স্টুডেন্ট চাকরি করে মন্ত্রণালয়ে, তাদের সময় দেখা হয়, তারা এখান থেকে সহকারী সচিব হয়ে যায়, সিনিয়র সহকারী সচিব হয়ে যায় এবং উপসচিব পর্যন্ত হয়ে যেতে পারে এই যে এওপিও পদ থেকে। এটা আমার চোখে দেখা। অর্থাৎ এই চাকরিগুলো ভালো, মন্ত্রণালয়ের যে এওপিও চাকরিগুলো খুবই সুন্দর চাকরি। এখান থেকে সহকারী সচিব হওয়া যাবে, উপসচিব পর্যন্ত হওয়া যায়। তার মানে এখানে পদ আছে অনেকগুলা, ঠিক আছে? তারপরে নার্স, সিনিয়র স্টাফ নার্স, যারা নার্সিং থেকে পড়াশোনা করছে, 842টা পদ নার্সিং থেকে। কি সাংঘাতিক না, সুন্দর না? এটাও তো যে মানে এটা কি সিনিয়র স্টাফ নার্স, ওকে, 842টা পদ। আর এরকম আরো অন্যান্য সবগুলো মিলে এই প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার যে চাকরিগুলা, অর্থাৎ 9ম 10ম গ্রেডের যে চাকরিগুলা, সেগুলো আছে 834টা পদে আরো সার্কুলার আছে, ঠিক আছে? আর এই যে ব্যাংকের কথা কে যিনি বললো একটা আগে, যে ব্যাংকে আজকে বিজ্ঞাপন হয়েছে 233টা পদে, আজকে ব্যাংকের চাকরি এটা হয়েছে। আরসি রুরাল ক্রেডিট, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের আর কি এই লোক নিয়োগ দেওয়া হবে, 233টা পদ। তার মানে এই নন ক্যাডার পদে আমি দেখতেছি 2519 জন নিয়োগ করা হবে, ঠিক আছে? এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে 2519 জন পদে নিয়োগ দেওয়া হবে এখান থেকে নন ক্যাডার পদে। আর এইখান থেকে যে সরকারি অন্যান্য যে গ্রেডের চাকরিগুলো আছে, সেখানে দেখতেছি 1462টা পদ আছে। তার মানে প্রায় 4000 পদ, 4000 পদের বিজ্ঞাপন এখন বর্তমানে একদম চলমান আছে। ধরো তুমি রাগ করে পড়লা না, ধরো তুমি বললা যে এই যে একটু আগে জানি কে বললা যে ফেয়ার হবে কিনা, হ্যান ত্যান, ফেয়ার হবে না। ধরো তুমি বললা যে ফেয়ার হবে না, রাগ করে পড়াশোনা বাদ। তাতে মানে কার যা আসবে বলো? তুমি যদি না পড়ো তো লস কার হবে? আর একজন ঠিকই পড়বে। ফেয়ার পরীক্ষা আগেও হয়েছে, ফেয়ার পরীক্ষা সামনেও হবে, ফেয়ার পরীক্ষা সবসময়ই হবে। কিন্তু কিছু কিছু পরীক্ষা আছে যে কিছু মানুষ, যে মানুষগুলো দুষ্ট টাইপের মানুষ, এই দুষ্ট টাইপের মানুষগুলো সবসময় থাকে। এরা কি করে যে এরা কিছু কিছু আনফেয়ার কাজ করে ফেলে, এদের জন্য পুরো সিস্টেম গুলো দুর্নাম হয়, পুরো জিনিসের একটা মানে হয়, কলুষিত হয়। এই মানুষগুলো ধরে নেওয়া হচ্ছে যে সামনের যে মানে পরিবর্তিত বাংলাদেশ, সেইখানে হয়তো তারা ভয়ে এই কাজগুলো আর দিকে যাবে না, মানুষগুলো কোণঠাসা হয়ে থাকবে। তো আমার বিশ্বাস যে এই পরীক্ষাগুলো ফেয়ার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? যদি ফেয়ার পরীক্ষা হয়
আর তুমি যদি বাড়িতে এরকম বসে বসে থাকো, যদি পড়াশোনা না করো, তাহলে লসটা কার হবে? লসটা হবে কমপ্লিটলি তোমার। ঠিক আছে? এইটা আমাদের যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বড় হয়েছে, একটা চাকরির গুরুত্ব কি জিনিস এটা তোমার বুঝতে হবে। তুমি যদি রাগ করে না পড়ো, 2 দিন পরে চাকরির বয়স যখন শেষ হবে তখন তুমি বুঝবা যে তোমার কি হইলো, তোমার কতখানি ক্ষতি হইলো এবং তুমি লাইফে কি করবা, তুমি কতখানি হতাশ হবা সেটা তুমি তখন বুঝবা। ঠিক আছে? আর এখন চাকরির বয়সটা আছে, এখন তুমি হেলায় উড়িয়ে দিচ্ছ, সময়টা নষ্ট করছো। এই যে প্রায় 5,000 পোস্টের কথা বললাম, 4,000 5,000 পোস্টের কথা বললাম, যে এগুলা চলমান একদম প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরিতে শুরু করে একদম 13তম 14তম গ্রেডের চাকরি পর্যন্ত প্রায় 5,000 পদের মতো চাকরির এখন বিজ্ঞাপন আছে। ব্যাংকের চাকরি বাদ দে, ব্যাংকের তো আর মেলা আছে। তো তুমি যদি বসে থাকো তাহলে লসটা কার হবে? লসটা কমপ্লিটলি তোমার হবে। বারবার জিনিসটা বলতেছি। তাহলে তোমার এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে একটু ঝেড়ে কাশতে হবে। ঝেড়ে কাশা বুঝো তো? ঝেড়ে কাশা মানে গা ঝাড়া দিয়ে ওঠো, গা ঝাড়া দিয়ে উঠতে হবে। হ্যাঁ, এটা গা ঝাড়া কেউ তোমাকে দিয়ে দিবে না। ঠিক আছে? তোমাকে আমি বলতেছি না তোমার এখানে এসে বিদ্যাবাড়িতে কোচিং করতে হবে, বিদ্যাবাড়িতে তোমার এই কোর্স করতে হবে ওই কোর্স করতে হবে, এটা আমি বলতেছি না। তুমি নিজেই বাড়িতে পড়ো, একা একাই পড়ো, তোমার কোচিং নাই করলা, তুমি একা একাই পড়ো, বাট পড়তে হবে। ঠিক আছে? ওকে, পড়তে হবে। আর অবশ্যই পড়াগুলো খালি কি আছে, এই যে পড়ার ক্ষেত্রে আমি একটা কথা বলি, পড়ার ক্ষেত্রে আসলে আমার এই কথাগুলো তোমার খারাপ লাগবে। পড়ার ক্ষেত্রে তোমরা যেটা করো, যে পড়ার ক্ষেত্রে তোমরা বুঝতে পারো না যে আসলে কিভাবে পড়তে হয়। আমি কি পড়তাম, আমার ক্ষেত্রে বলি যে আমি তো প্রিলিতে ফেল করতাম না বিশেষ পরীক্ষায়, অন্য পরীক্ষা আমি দেই নেই, আমি ব্যাংকে পরীক্ষা দেই নেই, আমি ছোট ছোট পরীক্ষাগুলো দেই নেই। আসলে এটা আমার ব্যাপারটা ভিন্ন, তুমি আমার ক্ষেত্রে কম্পেয়ার করিও না। আমি যে বিশেষ পরীক্ষা দিতাম, আমি প্রিলিতে ফেল করতাম না, কারণ কি জানো? এর কারণ ছিল যে আমি বেশি পড়ি নাই। ঠিক আছে? মানে ওইরকম একেবারে মানে যা পাই তাই পড়লাম, মানে দুনিয়া যা আছে সব পড়ে শেষ করে ফেললাম, এরকম ছিলাম না আমি। আমার সাথে আমার ফ্রেন্ডসরা বা যারা পরীক্ষা দিত তারা দেখতাম যে একদম সব পড়ে, দিন রাত পড়ে। আমি ওইভাবে পড়তাম না। আমি পড়াগুলো প্রথমে কনসাস করে নিতাম। আমি প্রথম চিন্তা করতাম যে কোন পরীক্ষার সিলেবাসে বা কোন পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তার আগে চিন্তা করতাম যে কোন পরীক্ষার জন্য কোন টপিকগুলো থেকে নিয়মিত প্রশ্ন করে। আরেকটা চিন্তা করতাম যে কোন পরীক্ষার জন্য কত পেলে আমি পাশ করবো। ঠিক আছে? ধরো বিশেষ পরীক্ষা আছে, বিশেষ পরীক্ষা আমাদের সময় এত লাগতো না, আমাদের সময় আমরা তো 100 নম্বর পরীক্ষা দিচ্ছি, তোমরা তো 200 নম্বর পরীক্ষা। তো আমাদের 100 মধ্যে কত পেলে পাশ হয়, তো এইটা একটা চিন্তা থাকতো যে আমি 100 মধ্যে কত পেলে পাশ করবো। তো তোমার 200 মধ্যে কত পেলে পাশ করবে সে চিন্তা করতে হবে। তো বিশেষ পরীক্ষা যদি আমি বলি, বিশেষ পরীক্ষার ক্ষেত্রে আমি সবাইকে যে কথাটা বলি, বিশেষ পরীক্ষা যদি মানে যে কারো পক্ষে বিশেষ ক্যাডার হওয়া সম্ভব, যে কেউ বিশেষ ক্যাডার হতে পারে যদি তার বিশেষ পরীক্ষা আবেদন করার যোগ্যতা থাকে। ঠিক আছে? এইখানে তোমরা কি করো যে পরীক্ষা দেওয়ার আগেই তোমরা বুয়েটের স্টুডেন্ট বা ধরো পাবলিক ইউনিভার্সিটি যারা পড়ছে বা ব্রিলিয়ান্ট যারা স্টুডেন্ট, তাদের ভয় পেয়ে বসে থাকো। এটা মোটেও করবা না। এটা হচ্ছে সে বুয়েটের আছে না মেডিকেলের আছে, মানে আমাদের সময় সব থেকে প্রিলিতে ফেল করতো মেডিকেল স্টুডেন্ট। বিশেষ পরীক্ষায় সব থেকে মেডিকেল স্টুডেন্ট প্রিলিতে ফেল করতো। যারা মেডিকেল তোমরা আসো, তোমরা এটা সরাসরি বলছি, তোমরা দেখে নাও, এখনো বোধহয় তাই, এখনো মেডিকেল স্টুডেন্টরা প্রিলিতে বেশি ফেল করে। বিকজ তাদের যে ইন্টার্নশিপ করতে হয় বা তাদের যে মানে ওই যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করতে হয় বা বিভিন্ন ক্লিনিকে তাদেরকে এটা কি করতে হয়, যে এটাকে একেবারে সহজ ভাষায় বলে খ্যাপ মারতে হয়। ক্লিনিক গুলোতে চাকরি করা মানে হচ্ছে যে ওটা খ্যাপ মারা, মানে ওখানে কি করে ডিউটি করলে টাকা পায়, এরকম। এই কাজের কারণে তারা ঠিক মতো পড়তে পারে না। না পড়তে পারার কারণে যে মেডিকেল তুমি ভয় পাবা এরকম কারণ নেই। তো এখন তুমি বুয়েটকে ভয় পাবা কেন? বুয়েটকে ভয় পাবা কারণ সায়েন্সে সে ভালো করবে, ম্যাথে ভালো করবে। সায়েন্সে এমন কি প্রশ্ন আছে বা ম্যাথে এমন কি প্রশ্ন যেটা তুমি পারবা না, যেটা বুয়েট স্টুডেন্ট পারবে? একবার চিন্তা করছো এটা, যে সায়েন্সের যে প্রশ্নটা বিশেষ পরীক্ষায় করবে ওইটা বুয়েটের স্টুডেন্ট পারবে, আমি পারবো না। এরকম কি প্রশ্ন করে বিশেষ পরীক্ষায়? বিশেষ পরীক্ষায় প্রশ্ন করে 7, 8, 9, 10 এর বই থেকে বা এই রিলেটেড প্রশ্নগুলো প্রশ্ন করে। তুমি এই প্রশ্ন দিয়ে তুমি এখন বুয়েটের আছে না ইয়ার থেকে মেডিকেলতে পাস করছে, তুমি এই জন্য ভয় পাবা কি জন্য? তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ো, জাতীয় ইউনিভার্সিটি পড়ো বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ো, তুমি বুক দাপিয়ে পড়াশোনা করবা। এইটা হচ্ছে যে বিশেষ পড়াশোনাটা হচ্ছে তোমার 7, 8, 9, 10 এর পড়া। ঠিক আছে? এই পড়া যদি তুমি বুঝতে পারো এবং পড়াগুলো যদি গুছিয়ে নিতে পারো, নিয়ে সেই পড়াগুলো পার্থক্যটা কোন জায়গায় জানো? বুয়েট বলি বা অমুক বলি মানে বা সাধারণ যারা আছি তাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানো? পার্থক্যটা হচ্ছে যে এই পড়াটা মনে রাখা। মনে রাখা হচ্ছে বড় পার্থক্য। ও কি করে, ওর বেসিক আগে থেকে ভালো থাকে, ও আগে থেকে ভালো স্টুডেন্ট ছিল, 7, 8, 9, 10 বই ও পড়ে হাফেজ হয়ে গেছে আগে থেকে, হয়ে সে বোর্ডে টিকছে বা মেডিকেল টিকছে বা ভালো জায়গায় টিকছে, আগে থেকে সেই জায়গাগুলো পারতো, তার ওইটা স্ট্রং আছে। ধরো তুমি আমি কি করবো, যে আমার তো ওই জায়গাটা স্ট্রং নাই, তো আমি কি করবো যে এটা
মানে আমাকে এখন নতুন করে পড়তে হবে, পড়ে ওই জায়গাটা মনে রাখতে হবে, ও এটা কিন্তু পড়া আছে, পার্থক্যটা এই জায়গায় থাকে। এখন তুমি কি করবা, তোমার এখানে কৌশলটা কি, তোমার কৌশলটা হচ্ছে যে যেই পড়াটা ও এমনিতেই পারে ওই পড়াটা তুমি ডাবল ওয়ার্ক করো, ডাবল ওয়ার্ক। ও যদি 1 ঘন্টা পড়ে তুমি 2 ঘন্টা পড়বা ওই পড়াটা, ও যে পড়াটা 2 ঘন্টা পড়বে তুমি ওই পড়াটা 4 ঘন্টা পড়বা। সো তুমি বিট করবা টাইম দিয়ে, টাইম দিয়ে তোমার সাথে পারবে না। তুমি শিওর থাকো যে টাইম দিয়ে যে কোনো চাকরি পরীক্ষার জন্য টাইম দিয়ে তোমার সাথে কেউ পারবে না। তো তুমি টাইম ইনভেস্ট করো। যখন দেখবা তুমি স্টুডেন্ট অতটা ভালো না, তুমি ভালো জায়গায় পড়াশোনা করো নাই, বাট তুমি স্টিল বোর্ডের স্টুডেন্টকে তুমি বিট করতে পারবা। আর এটা হচ্ছে এটা আমার সাথেও আমাদের ক্যাডারও জয়েন করেছিল, আমাদের ক্যাডারও বোর্ড থেকে জয়েন করেছিল, এখনো বোধহয় আছে। তো এরকম প্রায় এখন তো ইদানিং প্রায় সব ক্যাডারেই বোর্ড থেকে জয়েন করে। সো এখন আমাদের সাথে ট্রেনিং করছে এরকম আমি দেখছি যে প্রায় 12-13 জন বোর্ড থেকে পাস করেছে, কিন্তু চাকরি করে পুলিশের বা অ্যাডমিনের, ঠিক আছে, এগুলো চাকরি করে। এখন তোমাকে একটা জিনিস বলি, ধরো তুমি কথা বলতেছি যে তুমি খুব গ্রামের একটা কলেজ থেকে অনার্স করে পাস করছো, তো তোমার কেউ মানে এটা সহজ করে বলে গনেই না যে গ্রামের স্কুলে পড়াশোনা বা কলেজ থেকে পড়াশোনা করছো, কেউ কাউন্টি কারণে ভাবে। তো তুমি খুব হীনমনাতে ভুগছো যে আমি গ্রামের কলেজ থেকে পড়াশোনা করছি, আমার কি হবে হ্যান। দেখো, তুমি যদি একটু এই পিএইচসির সিলেবাসটা ভালো করে বুঝে বা এখান থেকে কিভাবে পড়তে হবে তা যদি ভালো করে পড়ে পার্থক্যটা কি বললাম, পার্থক্যটা হচ্ছে মনে রাখার যে ব্যাপারটা। তো আর একটা কি বলছি যে সময়ের ব্যাপারটা, যারা ব্রিলিয়ান্ট বা যারা ভালো স্টুডেন্ট ওরা বিশেষ পরীক্ষা এত সময় দিবে না, ওরা দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবে, এর মধ্যে বিশেষও পড়বে। তুমি কি করবা যে বিশেষের জন্য বা এই যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস চাকরির জন্য তুমি এই পড়ার জন্য টাইম ইনভেস্ট করবে ডবল, ঠিক আছে। এইখানে তোমার যেটা হবে যে এই টাইম ইনভেস্ট ডবল করার কারণে তুমি যেই জায়গাতে পড়াশোনা করো না কেন তুমি কিন্তু ক্যাডার হয়ে যাবা, ভালো ক্যাডার হয়ে যাবা। এবং সেক্ষেত্রে তুমি ধরো ওই গ্রামের কলেজ থেকে তুমি পুলিশের একটা ক্যাডার হইলা, ঠিক আছে। তো তুমি কোন ব্যাচে হইলা, 47 বিসিএস বা 48 48তম বিসিএস বা 47তম বিসিএস পুলিশ ক্যাডার হইলা। এবার মজার ব্যাপারটা দেখো, ধরো বুয়েটে, আমি কিন্তু বুয়েটের এগেইনস্টে বলতেছি, যারা বুয়েটে তোমরা যদি দেখে থাকো এখানে কেউ মাইন্ড করিও না, আমি ইন্সপায়ার করতেছি এবং পজিটিভ ইন্সপায়ার করতেছি, যেটা আসলে বাস্তবিক অর্থে সত্য সেটা বলতেছি, এটা মনে কষ্ট নেওয়ার কিছু নাই। সেটা হচ্ছে যে ধরো কেউ যদি একেবারে গ্রামের একটা কলেজ থেকে পড়াশোনা করে সে যদি পুলিশ ক্যাডার হয় 48তম বিসিএসে বা 47তম বিসিএসে, আর 49তম বিসিএসে যদি কেউ বুয়েট থেকে পাশ করে আসে এবং পুলিশ ক্যাডার হয়, তাহলে তুমি যেখান থেকেই পাশ করো, যেখান থেকেই পড়াশোনা করো, তোমাকে তার স্যার বলতে হবে এবং একবার 2বার করে বলতে হবে স্যার 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 2বার বলতে হবে। এটা আমি তোমাকে বলছি কি জন্য, যে এটা হচ্ছে বাস্তবতা, তোমাকে বুঝতে হবে। অর্থাৎ তুমি যে বোর্ডে টেকো নাই বা হয়তো পরীক্ষাই দাও নাই বা তুমি ওইরকম ভালো জায়গায় টেকো নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে টেকো নাই, ওই সাবজেক্টে যে ভালো স্টুডেন্ট সে কিন্তু তোমার বিশেষ ক্যাডার হচ্ছে। তো তুমি যদি যে কোনো জায়গা থেকে বিশেষ করে যদি ফার্স্ট চয়েস বা তুমি যদি আগের বিশেষে হয়ে যেতে পারো, আর পরের বিশেষ যারাই যুক্ত হোক, সে যেখান থেকে যুক্ত হোক, সে তোমার জুনিয়র, সে তোমাকে রেসপেক্টফুলি তোমাকে স্যার বলবে, রেসপেক্টফুলি। কোনোদিন জিজ্ঞেস করবে না ভাই বা স্যার আপনি গ্রামের ওই কলেজে পড়াশোনা করছিলেন তাহলে আপনি তো আমার থেকে নিচে স্টুডেন্ট, এটা বলবে না, কেউই বলবে না। তোমার আর কোনোদিন কেউ জিজ্ঞেস করবে না তুমি স্টুডেন্ট কেমন, কোনোদিন কেউ জিজ্ঞেস করবে না তুমি পড়াশোনা করছো কই থেকে। একটা জায়গায় তুমি ভালো করলে বাকি সবগুলো তুমি বিট করে ফেলবা, ঠিক আছে। তাহলে এই জায়গায় তোমার খেয়াল করতে হবে যে তুমি কোন একটা সুযোগ তুমি হাতছাড়া করছো। তো এই সুযোগগুলো হাতছাড়া করিও না। রাজনীতির বাংলাদেশ, চাকরি বাদ রাজনীতির বাংলাদেশ। তা এখন রাজনীতির নিয়ে তো আমি কথা বলতে পারবো না, আমার কিছু ব্যারিয়ার আছে, আমি গভর্নমেন্ট জব করি, সো আমার চাকরির ক্ষেত্রে আমার একটা বড় ব্যারিয়ার আছে, রাজনীতির দিকে বলা যাবে না। বাট আমি মানে একটা জিনিস ফ্রাঙ্কলি বলি, সেটা হচ্ছে রাজনীতি কোনো সময় তোমাকে ধরা দিবে না, ঠিক আছে। যদি তুমি আমাকে বড় ভাইয়ের মতো মনে করো, যেহেতু আমি তোমার থেকে বয়সে বড়, সো তুমি ছেলে হও আর মেয়ে হও, তোমাকে আমি একটা ডিরেক্ট কথা বলতেছি, আমাদের দেশে যে রাজনীতির অবস্থা, তুমি আজকে রাজনীতি যে দলেরই করো তুমি একসময় বিপদে পড়বা। সো তোমার রাজনীতির একেবারে মুখে আনবা না, এটা হচ্ছে আমার পরামর্শ। রাজনীতির মুখে আনবা না, রাজনীতি কে করে করুক তুমি করবা না, করলে তুমি এটা কট খাবা, আজও কালও কট খাবা। এটা আমি আগেও বলছি, এটা একেবারে শুরু থেকে বারবার বলতাম। 27তম বিশেষ জন আমি ক্লাস নিয়েছি, 28তম বিশেষ জন আমি ক্লাস নিয়েছি, তখন এই কথা বলতাম যে রাজনীতি করা যাবে না। আমাদের দেশের রাজনীতির প্রেক্ষিতটা ভিন্ন, আমাদের দেশের রাজনীতি করে তুমি দেশের বিরাট কিছু করবা, এটা হবে না বাংলাদেশে। সো ওইটা তোমার হওয়ার দরকার নেই, যারা রাজনীতি করে তারা করবে, কিছু মানুষ রাজনীতি করবে এবং দেশের ভালো এমনিতেই হবে। সো তুমি দেশের রাজনীতি করে দেশের একটা বিরাট কিছু করবা, এরকম চিন্তা করার দরকার নেই। তুমি তোমার নিজের ক্যারিয়ার চিন্তা করো, তোমার বাবা মার কথা চিন্তা করো, তোমার ফ্যামিলির কথা চিন্তা করো, তোমার ফিউচার কথা চিন্তা করো। রাজনীতি করবা তো তুমি মরছো,
তোমার কিছুই হবে না, তোমার বসদের বা যারা তুমি লিডার হবে তারা তোমার গেইনার হবে তোমাকে ইউজ করে। সো তোমার দরকার নাই। আর তুমি এই চাকরি পরীক্ষা যখন দিতে যাবা, কখন কে সরকার ক্ষমতা আসবে ঠিক নাই, সে তোমার ওই আগের যে সরকার কি কোন পার্টি করছো না করছো তার জন্য তোমার চাকরি শেষ। দেখতেছো না কাহিনীগুলো কি হচ্ছে। তো ওইভাবে তোমার চিন্তা করতে হবে। রাজনীতি বিষয়টা কে জানি বললাম, রাজনীতি এত কথা বললাম, রাজনীতি করার দরকার নাই। ঠিক আছে, রাজনীতি কে করে করুক, আর তোমার কে বুদ্ধি দেয় দিক, এই বুদ্ধি নিবে না, আমার বুদ্ধি শুনবা। ঠিক আছে, আমি যেটা বলছি এই কথা শুনবা। তুমি রাজনীতির মাথায় আনবা না, আনবাই না, নিরপেক্ষ থাকো। ঠিক আছে, যেখানে ভোট দিবা, যদি সে ভালো হয় তাহলে ঠিক আছে। আচ্ছা, আমার এখানে বোধহয় নেট একটু সমস্যা করছে, এই জন্য বোধহয় এরকম হচ্ছে। আচ্ছা, আমি আজকে বহুদিন পর তোমাদের সাথে লাইভ নিচ্ছি। হ্যাঁ, অনেকদিন পর। আমি নিজেও একটু এলোমেলো কথা বলছি, কি বলতেছি না বলছি, তোমাদের কিছু মনে করিও না কথাগুলোতে, কথা একটু মন খারাপ করিও না। হ্যাঁ, যে স্যার এগুলো কি বলতেছে, বা আমাকে আমি রাজনীতি করবো, স্যার এটা আটকাবে কেন, হ্যান ত্যান। আমি আটকানো কেউ না, বাট আমার পরামর্শ অ্যাজ এ সিনিয়র ব্রাদার, তোমার থেকে আমি পৃথিবীতে আগে আসছি, আমি আগে সবকিছু দেখছি। আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে রাজনীতি করবা না, এটা স্টুডেন্ট লাইফে অন্তত পক্ষে দরকার নাই। কারা করে করুক, ঠিক আছে। তোমরা যারা ভালো ভালো কিছু করবা লাইফে, তাদের জন্য রাজনীতি করিও না। তো ওকে, এখন এটা তো বললাম, আর কি বলবো তোমাদের সাথে, যেটা এটা আমার মেসেজ কি ছিল, তাহলে মেসেজ ছিল এটা যে আমি বললাম যে তোমাদের এই যে জাতীয় রাজস্ব বোর্ড, তারপরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, এগুলো হচ্ছে যে মানে 11-20 গ্রেডের পরে যে সার্কুলার, সেগুলা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সেবা বিভাগ মানে স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সমস্ত কারখানা, বস্ত্র পাট মন্ত্রণালয়, কতগুলা 1462টা পদের সার্কুলার আছে এখন। আর একটা কি বলছি, নন ক্যাডার পদে 2519টা পদে সার্কুলার আছে। নন ক্যাডার পদে, নন ক্যাডার মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পদে এখন চলতেছে। এর মধ্যে কানুনগো মানে উপসহকারী সেটেলমেন্ট অফিসার, সাংঘাতিক ভালো পোস্ট কতগুলো দেখছো, 278টা 278টা পদে এটা। তারপরে নন ক্যাডারের অন্যান্য পদ, যেমন এটা কি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এখানে হচ্ছে 36টা পদ পরিদর্শক পদে, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, তারপরে নার্স আছে 842টা, এবং অন্যান্য যে পদে সেটা 834টা। ঠিক আছে, এই যে আজকে ব্যাংকে চাকরি সার্কুলার হয়েছে, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক 233টা। তো এখন তুমি, আমার যে মেইন মেসেজ সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে এই দেশের পলিটিক্যাল উত্তপ্ত ব্যবস্থা বা এই সমস্যা ওই সমস্যা, এই আন্দোলন সেই আন্দোলন, এগুলোর কারণে তোমার মাথা গেছে এবং তুমি মোটামুটি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে, এইরকম কথা মাথায় বলছি তোমাকে, সেটা হচ্ছে এগুলো কোনো পরিস্থিতি তোমাকে তোমার বাড়িতে 1 কেজি চাল কিনে দিবে না। ঠিক আছে, তোমার কোনো ধরনের হেল্প তোমাকে এই পরিস্থিতি এসে দিবে তা না। পরিস্থিতি যা কিছু হচ্ছে সব ঠিক হয়ে যাবে, বা একটা সময় সব ওই সময়ের কাছে ছেড়ে দাও, সময় সবকিছু ঠিক করে দেবে। কিন্তু তুমি এই যে পিছিয়ে যাবা, তুমি আর উঠতে পারবা না। 26 লাখ বেকার, এটা কি করে চলবে? কষ্ট করে চলবে, অনেকেই কষ্ট করে চলবে। এর মধ্যে কেউ অন্য কাজ করবে, কেউ দেশের বাইরে যাবে, কেউ এটা সেটা, কারো সরকারি চাকরি হবে। তো তুমি কেন সফল হতে পারবা না? সফল হতে পারবে না কারণ তুমি এই যে স্রোতের যে গা ভাসিয়ে দেয়, মানুষ বলে না স্রোতে গা ভাসিয়ে দেয়, তুমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছ, এটা দিও না। এটা হচ্ছে যে এখন পরিস্থিতি তুমি দেখো, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা তুমি দেখো, তুমি ওয়াচার দেখো, কিন্তু তোমার ক্যারিয়ার কোনটা, তোমার কি করতে হবে, এইটার ক্ষেত্রে তুমি এক চুল ছাড় দিবা না। ঠিক আছে, তোমার ক্ষেত্রে তুমি অনড় থাকো, তুমি বাসায় পড়ো, নিজে বাসায় পড়তে থাকো, পড়াশোনা করতে থাকো। পরীক্ষা দেখা গেলো তুমি যদি 3 মাস পরে পরীক্ষা হয়, পরীক্ষাতে মাস্ট হবে এই এতগুলো পদে, 4000-5000 পদের সার্কুলার, এগুলো পরীক্ষাতে মাস্ট হবে। 3 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 6 মাস পরে হোক, পরীক্ষাতে এগুলো মাস্ট হবে। আর এই পরীক্ষার পড়া তুমি পরীক্ষার আগের 2 মাস পরে তো লাভ হবে না, পড়তে হবে তোমার এখন থেকে। তুমি যদি এখন থেকে পড়তে পারো, এই পড়াগুলো যদি ধরে রাখতে পারো, ইনশাল্লাহ, তাহলে তুমি এই চাকরিগুলো থেকে তোমার এই যে 5000 পদ, তুমি সেই 5000 পদের মধ্যে তুমি একজন থাকবা যে একটা না একটা চাকরি হয়ে গেছে। তখন দেখবা যে খুব সুন্দর বিউটিফুল লাইফ। সরকার কে আসুক, যে আমরা আছি এখন এখানে, মনে করো যে কি আছে, সরকার যেই আসুক তাতে কি আসে, আমাদের কিছুই সমস্যা হয় না। যেই সরকার, আমরা তাদের। সরকার যেই ক্ষমতা আসবে তার পক্ষেই এই সরকারি যারা চাকরি করে তারা। সো এইটার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কোনো টেনশন নাই, তুমি কোনো পার্টি করো না, তুমি কোনো দল করো না, যে সরকার ক্ষমতা আসবে তুমি তার পক্ষে হয়ে যাবা, সেই পক্ষে থাকবা। এইটাই তো সরকারি চাকরি। মজা এটা এখানে, যেই সরকার ক্ষমতা আসুক সেই তোমাকে এক কথা বলতে গেলে একটু তেল দিয়ে কথা বলবে। হ্যাঁ, তোমাকে বুঝে শুনে তোমার প্রতি ভালো থাকবে, তোমাকে ভালো চোখে দেখবে, তোমার যে খারাপ আচরণ করবে না, তুমি ভালো থাকবে ইনশাল্লাহ। তো তোমার ওইটার জন্য তোমার তো এখন এই পরিশ্রমটা করতে হবে, কষ্ট করতে হবে। হ্যাঁ,
আমি তোমাদের সাথে মোবাইলে বেশি চার্জ নাই। কালকে তোমাদের আমাদের একটা বড় একটা অনুষ্ঠান করবো আমরা, তোমরা থাকিও। কালকে আগামীকাল আমাদের বিদ্যাবাড়ি ফেসবুক পেজে আমাদের যে স্যাররা আছে, ভালো করে শোনো, আমাদের যে স্যাররা আছে, আমি নিজেও থাকবো কালকে। সেখানে বিভিন্ন যে কোর্স, তোমাদের যতগুলো কোর্স আছে, এই কোর্সগুলোর প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা কোর্স সম্পর্কে আমরা এক এক করে 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 সব বলে দিব যে এই কোর্স, এবং সেখানে তোমার কি কি করতে হবে না করো সেগুলো নিয়ে তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। এটা আমাদের মহান ভাষার দিন অর্থাৎ মাতৃভাষা দিবস আগামীকাল, আগামী পরশু দিন আমাদের মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। এইটা উপলক্ষে আগামীকাল আমরা একটা লাইভ নিব ইনশাল্লাহ। এই লাইভে আমাদের যে শিক্ষকগণ আছে তারা থাকবে, তোমরা অবশ্যই যুক্ত থাকবা। লাইভটা তোমরা পেজে দেখে নিও, 7টা বা 8টা একটা টাইমে থাকবে, এই টাইমে যুক্ত থাকিও। আর আমি আবারও শেষ করে দিচ্ছি কথাটা বলে, সেটা হচ্ছে যে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ইনশাল্লাহ একটা না একটা কিছু হবে। হ্যাঁ, চাকরি যদি নাও হয়, আল্লাহ না করুক, যদি কোনো কারণে ভালো কিছু না হয়, তাহলে তুমি বিজনেস করে কিভাবে ভালো করবা আমি সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হতাশ হবা না, শুধু একটাই রিকোয়েস্ট, হতাশ হবা না। লাইফ খুব সুন্দর, লাইফে তোমার পুরো লাইফটাই পড়ে আছে, আমার তো অর্ধেক গেছে, বাট তোমার ফুল লাইফ সামনে পড়ে আছে। এই লাইফটা তুমি সামনের লাইফটা কিভাবে এনজয় করবা, কিভাবে তোমার লাইফটা কাটবে, এইটা তোমার আল্লাহ চায়। যদি চাকরি একটা ভালো কিছু হয় তাহলে তো হইলেই, তুমি তো উঠেই গেলা। আর যদি না হয় তাহলে কি করবা সেগুলা বুদ্ধিও দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তুমি কিন্তু একটাই চাওয়া, সেটা হচ্ছে যে কোনোভাবেই হতাশ হতে পারবা না, কোনোভাবে যেন হতাশ, হাসি মুখ, অলওয়েজ হাসি মুখ থাকবে, পানি বেশি করে খাবা, ডিম শুদ্ধ খাবা, আর মানুষের সাথে কথা বলবা হাসতে হাসতে, ঠিক আছে? যতই সমস্যা থাকুক, পার্সোনাল যতই সমস্যা থাকুক, এটা হচ্ছে যে তুমি পার্সোনাল সমস্যা কোনোদিন কারো কাছে শেয়ার করবা না। এটা আর একটা জিনিস। তোমরা সবাই ভালো থেকো, আমার সাথে যুক্ত থাকলাম, অনেকদিন পর আমি ছিলাম, তোমরা যুক্ত থাকলা। আমার অনেকদিন পরে যে আনামুল, শাকিল, ফাহমুদুল ইসলাম, সাইফুল গাজী, আমি তোমার নামগুলো বলিনি আগে, আলিম ব্যাপারী, মারিনা আক্তার, আমি তোমাদের প্রশ্নগুলো তো আমি আরেকদিন ইনশাল্লাহ খুব দ্রুতই একটা লাইভ নিবো ইনশাল্লাহ, নিয়ে তোমাদের কথা বলবো। আর তোমাদের ভালো লাগলে, আমি যদি আমার কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগে, আমি খুব কি বলে যে শক্ত করে কথা বলি, ধমক টমক দিব হয়তো বড় ভাই হিসেবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি মানে খারাপ না লাগে, আমি মাঝে মাঝে লাইভ নিব, লাইভে তোমাদের সাথে কথা বলবো, যদি তোমাদের খারাপ না লাগে, হ্যাঁ, জানিয়ে দিও। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, ঠিক আছে? স্যার আপনার কি বলছে, মোহাম্মদ আজিজুল ইসলাম, আপনার কথাগুলো অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ সো মাচ আজিজুল, তোমরা ভালো থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ। আমি আমার কথায় যদি তোমাদের খারাপ লাগে এটা মনে কাছে নিও না, বড় ভাই আমি তোমাদের, সিনিয়র আমি তোমাদের, সো তোমরা যদি বিশেষ কাটার হও তাও আমি তোমাদের সিনিয়র, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। আগামীকাল তো একটা লাইভ নিচ্ছি ইনশাল্লাহ, ওখানেও কথা হবে। হ্যাঁ, ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।